হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। সকাল বাজে হচ্ছে এখন 10:30। খুবই বাইরে একবার একটু মেঘ করলো। তারপরে আবার রোদ বের হয়ে আসছে। তো মনে হচ্ছে গরমই থাকবে। এখন আসলে এই সময়টা বছরের এই সময়টা খুবই মানে হাই হিট অ্যান্ড হিউমিডিটি থাকে এবং হিউমিডিটি অনেক বেশি। তো এটার কারণে আপনার প্রচণ্ড ঘাম হয়। তো আমার গলার অবস্থা শুনে বুঝতে পারছেন আমার শরীর ভালো না খুব একটা। কারণটা হচ্ছে গিয়ে বিগত ৩ দিন ধরে আমরা ধানমন্ডিতে একটা আমাদের যে এরিয়া সেখানে আমাদের অলরেডি একটা কমিউনিটি আছে যারা হচ্ছেন গিয়ে অ্যাবাউট ৫০টার মতো গাড়ি দিয়ে গাড়ি বহর দিয়ে ওনারা টহল দিচ্ছেন। সব জায়গায় সিকিউরিটি মেইনটেইন করার জন্য ওনাদের মানে মানে মোটামুটি ভালো মুভমেন্ট এবং আমরা একই সাথে প্রত্যেকটা পয়েন্টে চেষ্টা করছি ৩২ নাম্বারের কাছাকাছি। আমরা চেষ্টা করছি যে একটা সিকিউরিটি ইনফর্ম করার যারা আমরা নেবার তারাই। গাড়ি-টাড়ি নিয়ে আমরা রাতের বেলা যাই। স্টুডেন্টরা আসে, ভলান্টিয়ার আসে। তো আমরা রাত জেগে পাহারা দেই। অ্যারাউন্ড ১৫:৩০ থেকে ৫টা ৫:৩০। তো এখন যেহেতু আপনার সো কল্ড ডাকাতের অনেক উপদ্রব হঠাৎ করেই দেখা গেল যে যখন থেকে পুলিশ ফোর্স চলে গেছে, তো এরপর থেকেই কি একটা পার্টিকুলার হঠাৎ করে দেখা গেল অনেক ডাকাত, বাংলায় সব ডাকাত একসঙ্গে ঝাঁপায় পড়ছে একটা পার্টিকুলার টাইমে রাতের বেলায়। তো এটা আসলে ডাকাত নাকি এগুলো নিয়ে কথা বলবো, আমাদের কিছুদিন অবজারভেশনের কথা বলবো। দেশ পরবর্তী সময় যা অবজার্ভ করলাম, ছেলেমেয়েদের নিয়ে কথা বলবো, স্টুডেন্টদের নিয়ে ভালো খারাপ, পজিটিভ নেগেটিভ এবং আমাদের পোটেনশিয়াল মানে কি বলে চ্যালেঞ্জেস গুলো কি, কি? যেটা হচ্ছে আমাদের সামনে আসতেছে। যেহেতু আমরা মনে করছি যে দেশ স্বাধীন এবং আমাদের অলরেডি অনেক বড় অ্যাচিভমেন্ট হয়ে গেছে, ডেফিনিটলি অ্যাচিভমেন্ট ডান। বাট এটা জাস্ট এ বিগিনিং। আমাদের আসলে অনেক কাজ বাকি আছে। সো পারফিউম বাইরেও আমি কিছুদিন এই ধরনের ভিডিও কিছু করব। সো আপনারা দেখতে ইচ্ছে না করে দেখতে নাও পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি কথাগুলো বলব যদি আ ১০ জনের কানেও যায়, আই থিংক ইট উইল বি ভেরি হেল্পফুল। ফার্স্ট অবজারভেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন ডাকাতের যে বিষয়টা সবাই বুঝে গেছেন মোরাললেস যে এটা আসলে পুরো পার্টিকুলার একটা দল আছে যারা এটা করাচ্ছে এবং তাদের আসলে লুটপাটটা আসলে মেইন উদ্দেশ্য না। তাদের উদ্দেশ্য হচ্ছে দেশে একটা প্যানিক সৃষ্টি করা, ভয় দেখানো মানুষকে, যেটা আমরা সরানোর জন্যই কাজ করে যাচ্ছি। সব জায়গায় যেখানে দেখতেছি সাসপিশিয়াস লোক আটকাচ্ছি এবং আমরা চেক করতেছি রাতের বেলায়। দেখা গেল যে অনেক ফালতু লোকজনই ঘোরাঘুরি করে রাতের বেলা এবং তার ইনফরমার্স থাকে। মাঝে, মাঝে খারাপ ইনসিডেন্টও ঘটতেছে। বাট আশা করি আমরা বাংলাদেশিরা তো এখন সব পাড়ায়, পাড়ায় মোটামুটি রান্নাবান্না করে একটা অ্যারেঞ্জমেন্ট করছেন এবং বেশ ভালো প্রতিরোধ গড়ে তুলছেন। তো আশা করি যে আস্তে, আস্তে পুলিশ যদি আবার ডিপ্লয়েড ব্যাক হয় এবং যদি আমাদের থানায় যদি পুলিশ ফেরত আসে, যত কিছুই বলেন এবং এরাই হচ্ছে গিয়ে আমাদের আসলে সিকিউরিটি প্রোভাইড করে, ট্রাফিক পুলিশ বলেন, নরমাল পুলিশ। তো আর্মি তো ডিপ্লয় এরকম হয়নি অত শহরে। বাট মানে নিরাপত্তাহীনতা একটা ভুগতেছিলাম সবাই। এটা আশা করি কেটে যাবে। তো সবাই নিজের, নিজের জায়গা থেকে আপনাদের দায়িত্বটা পালন করবেন এবং কষ্ট করে রাত জাগা অনেক কষ্টের বিষয়। আমার শরীর খারাপ এমনি, এমনি হয় না। আমি রিভিউ-টিভিউ কোনো কাজই করতে পারতেছি না। আমি পেজেও অনেকে রিপ্লাই দিতে পারতেছি না। বাট আমার কাছে এগুলো তো ইম্পোর্টেন্ট মনে হচ্ছে না যতটা ইম্পোর্টেন্ট মনে হচ্ছে আমাদের নিজস্ব পাড়াকে প্রোটেক্ট করে চলা, আমাদের নিজস্ব এরিয়াকে এবং সবাইকে সেফ রাখা। তো এটা একটা গেল। তো সবাই আশা করি আপনারা নিজেদের এরিয়া পাহারা দিবেন এবং নিজেদের জানমালের রক্ষা করবেন। আপনারাই হচ্ছেন গিয়ে এখন দেশ আপনাদের হাতে। সেকেন্ড যেটা কথা বলব, ছেলেপেলেদের একটু কাজ কারবার নিয়ে কথা বলি। তারা এখন তো অবভিয়াসলি অনেক বড় কাজটাই করে দিয়ে গেছে দেশে এবং এখন তারা স্টিল কিন্তু কন্টিনিউ করতেছে। একটা জিনিস হচ্ছে ট্রাফিক কন্ট্রোলিং, তারপর তারা দেয়াল পরিষ্কার করছে, রাস্তা পরিষ্কার করছে, সব জায়গায় ময়লা পরিষ্কার করছে। তো হতে পারে মানুষের যখন কোনো কাজ করে ডিউ টু ল্যাক অফ এক্সপেরিয়েন্স, হ্যাঁ? অনেক সময় হতে পারে যে আপনারা একটু বিরক্ত হবেন যে, "এই এত বিরক্ত করতেছে, জ্যাম লেগে যাচ্ছে গাড়িতে।" তারপর ওরা খুব বেশি স্ট্রিক্ট, একটু রাগ হইতেছে। তো পজিটিভ নেগেটিভ ২ টাই থাকবে, হ্যাঁ? মাঝে, মাঝে ওরা দেখা যায় যে অনেকগুলো বেশি পোলাপান রাস্তায় চলে আসতেছে যে কারণে আপনি প্যানিকড হয়ে যাচ্ছেন অথবা ঠাস করে গাড়ি থেকে বাইরে দিল, আপনি হার্ট ব্রেক করতে হচ্ছে। তারপর ওরা ঝাড়ি দিচ্ছে একটু। এগুলো হচ্ছে কারণ কি জানেন? ওরা এগুলো আসলে এগুলো ওদের কাজ না, এগুলোতে অভ্যস্ত না। বাট ওরা চেষ্টা করছে, ইনটেন্টটা ভালো। তো মেক্সিমাম লোকজনই আমি দেখতেছি যে ওদেরকে বাহবা দিচ্ছেন, খাওয়া দিচ্ছেন, পানি দিচ্ছেন। বাট যতটুক দরকার ততটুকু আমরা এনকারেজমেন্ট করব। কিন্তু যেগুলো একটু ওদের হয়তোবা মেবি ডিউ টু ল্যাক অফ এক্সপেরিয়েন্স, যেগুলো ধরেন একটু আ কি বলব যে আনইউজুয়াল ট্রাফিক বলেন বা কিংবা একটু বেশি হয়ে যাচ্ছে, যেমন শাস্তি দেওয়া এগুলো। তো হতে পারে যে ওরা আসলে নতুন, নতুন করছে, ওরা শিখবে। সমস্যা নেই। বাট আমাদের যেহেতু ট্রাফিক পুলিশ ফেরত আসলে এটা ঠিক হয়ে যাবে। বাট ২-১ টা জিনিস আপনারা অনেকে অনেক দেখছে, অনেক পেজে ওদেরকে আপনারা না, সাধারণ লোকজন তাদেরকে ক্রিটিসাইজ করছে যে, ওরা তো এখন এটা কি ওদের কাজ স্বাধীন দেশে অফকোর্স বিভিন্ন ধরনের কথা এখনো আসতেছে। তো যেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট, বাঙালি আমরা সবাই, হ্যাঁ? সব জিনিস তো আর কমন ধরা যায় না। কিছু জিনিস আমাদের কমন আছে। আমরা পারি আর না পারি সমালোচনা করবই। হুম? আপনারা এই যে আমি সমালোচনা শব্দটা বললাম, এটার জন্য আপনারাও সমালোচনা করবেন যে ও বলছে সমালোচনা করে। এটাই স্বাভাবিক। তো আমাদের আসলে সবচেয়ে ফার্স্ট থিং হচ্ছে আমাদের নিজেদের
শক্তি এবং দুর্বলতা দুইটাই রিয়েলাইজ করা উচিত আমাদের আসলে কি কি শক্তি আছে, শক্তির জায়গা, দুর্বলতার জায়গা। দুর্বলতার জায়গা বলতে ওয়ান অফ দ্য বিগেস্ট উইকনেস উই হ্যাভ ইজ দ্যাট আমরা সারাক্ষণ অন্যকে নিয়ে কথা বলতে পছন্দ করি, সমালোচনা পছন্দ করি, কিন্তু নিজেরা আসলে খুব একটা শুধরাই না। তো ইভেন দেখেন ডক্টর ইউনুস নতুন, মানে আমাদের এখন যে ইনচার্জ, আমাদের হেড অফ স্টেট, তো ওনাকে অনেকে ভালোবাসে, দেশের সবাই এখন ভালোবাসে, রেসপেক্ট করে, স্যার আসছে আমরা খুবই ইয়ে, এবং ওনাকে আমরা সবাই একাত্মতা প্রকাশ করছি, উনি ভালো লোক হবেন এবং আমরা দলমত ওরকম পুরোনো দলগুলো আর চাই না। আমরা চাই কি নতুন একটা দল আসুক যারা দেশ নিয়ে চিন্তা করবে। এগুলো বলা অনেক সহজ, কিন্তু কঠিন হবে সেটা হচ্ছে যে আসলে বাস্তবায়ন করা। অনেক কিছু আপনি প্রমিস করতে পারেন, ধরেন নতুন সরকার প্রমিস করলো, তারা বললো যে আমরা এটার বিরুদ্ধে দাঁড়াবো, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবো, আমরা সব বদলায় ফেলবো। এটা অনেক চ্যালেঞ্জিং একটা জব, বিকজ এখনো প্রশাসনের মধ্যে মানে বাংলাদেশের মধ্যে প্রশাসন বলেন, অফিস বলেন, এই পুরনো লোকগুলি আছে যারা আপনার করাপশন করে ইউজ টু। ধরেন যারা যারা আসবে আবার বলাই যায় যে তারা চেষ্টা করবে ঘুষ নেওয়া, টাকা বানানো, অসৎ উপায়ে টাকা বানানো, কিংবা মানুষের উপরে মানে মানুষের বিরুদ্ধে অনৈতিকভাবে জুলুম করা। এগুলো তারা চেষ্টা করে প্রত্যেকটা সেক্টরে। এটা হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জ আমাদের মানুষের। এবং একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে এই যে আপনার আমি বললাম ডক্টর নিউজকে খুব ভালো বলতেছেন, অনেকে অলরেডি বলা শুরু করে দিচ্ছে উনি তো সুদখোর, উনি এইটা, উনি ওইটা। হ্যাঁ, তো যেই আর বাংলাদেশে খুদ ফেরেশতাও যদি আইসা দেশ চালায়, আমি অন্যভাবে নিয়ে না কথাটা, আমি কথার কথা বলছি জাস্ট টু গিভ এন এক্সাম্পল, তারাও যদি দেশ চালায়, মানুষ তাদের ক্রিটিসাইজ করবে। এখন যারা আছে, যারা বলবে যে ওরা তো ইসলামিক অত ইয়ে না, হ্যাঁ, তার তারা এসে বলবে যে সরকারের আসলে এজেন্ট অন্যরকম, তারা আমাদের প্রতি কেয়ারিং না। এগুলো সবকিছুর পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে গিয়ে আমরা সবাই নিজের স্বার্থ দেখি। একদম একদম সিম্পল, এর চেয়ে বললে আমি বলতে পারবো না। যারা ধরেন বাংলাদেশে বিভিন্ন ধরনের মানুষ থাকে, হ্যাঁ, তো বিভিন্ন পলিটিক্যাল টাইপের লোকজন, বিভিন্ন পলিটিক্যাল মতবাদে বিশ্বাসী, কেউ কেউ আছে বিভিন্ন ধার্মিক মতবাদে বিশ্বাসী। তো সবারই মানে চিন্তা চেতনা মোস্ট অফ দ্য টাইম এক্সট্রিম। যে যেটাই করে তার কাছে ওইটা একদম স্ট্রংলি বিলিভ, অন্য কেউ ম্যাটার করে না। যেমন বলি পজিটিভের মধ্যে নেগেটিভ একটা বলি, যেমন কোনো লিডার আছে, একজন স্যার আছে, তাকে আমি অনেক, আসিফ মাহতাব, তাকে আমি পছন্দ করি। সে খুবই স্ট্রং ভয়েস এবং সে ওয়ান অফ দ্য মোস্ট কারেজিয়াস পিপল, টিচার্স আউট দিয়ে, যে একদম শুরুতে গিয়ে আন্দোলনে যোগ দিচ্ছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে টর্চার করা হয়েছে, এবং সে কিন্তু মানে পায়ে তার সমস্যা আছে, হাঁটতে পারে না ইয়ে ছাড়া, তো মেরুদণ্ডের প্রবলেম আছে। তো এনাকে ইয়ে করা হয়েছে, বাট মাঝে মাঝে দেখেন উনি কথার মধ্যে বলে যে আমরা মানে একটু জাস্ট আপনার বুঝাই বলি কি হয়, অন্য মানুষটা পছন্দ করবে না। বলছে এক উম্মা, আমাদের এক ইয়ে, আহ, মানে আল্লাহ এক এবং রাসূল এক। হ্যাঁ, এটা মুসলমানদের জন্য ঠিক আছে, বাট ওনাকে এটাও মাথায় রাখতে হবে অলসো যে এই দেশে অন্যান্য ধর্ম লোকও থাকে এবং এই দেশটা সবার জন্য সমান। এই জিনিসটা যতক্ষণ আপনি অ্যাকসেপ্ট না করবেন, ততক্ষণ আপনার মনের মধ্যে একটা হেট্রেট থাকবেই, এবং আপনার খারাপরা যেই কাজ, খারাপ লোকগুলো যে কাজ করে, এই কাজের মতো আপনি ওরকম চিন্তা করবেন, একসময় আপনি চিন্তা করবেন যে ওরা তো আমাদের শত্রু। আমাদের দেশের মানুষ যারা বাংলায় কথা বলে, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার এবং আমাদের বাংলাদেশে থাকে, হ্যাঁ, আপনাদের সবাইকে একটা বিনীত অনুরোধ, তাদেরকে বুঝেন আর না বুঝেন, চেষ্টা করবেন তাদের ধর্ম সম্পর্কে, কালচার সম্পর্কে জানার। যতক্ষণ আপনারা মানে পরিচিত না হবেন একে অপরের সাথে, অন্যের সাথে, আপনার একটা মনে ভয় থাকবে, একটা অজানা ঘৃণা থাকবে। আপনাকে যদি উল্টাপাল্টা কেউ শিখায়ও থাকে যে ভাই ওরা একটা জাতি পুরাপুরি খারাপ, একটা ধর্ম পুরাপুরি খারাপ, আপনি এটাই বিশ্বাস করেন, এবং এটা কিন্তু শুধু বাংলাদেশের সমস্যা না, প্রত্যেকটা দেশে, আপনার ভারতে বলেন, হ্যাঁ, ইউকেতে বলেন, এখন হচ্ছে রায়ট হচ্ছে, হ্যাঁ, একটা কিছু ইনসিডেন্ট হলেই সঙ্গে সঙ্গে ধার্মিক সাম্প্রদায়িক দাঙ্গা উস্কায় দেওয়া হয়, এবং এটার পিছনে সবসময় মেইন ব্রেইন থাকে কারা জানেন? পলিটিশিয়ানরা। কারণ তারা এইটা ইউজ করেই বেনিফিট করতে চায় এবং দুইটা গ্রুপের মধ্যে মারামারি করাতে চায়। দুইটা গ্রুপ বলতে ধরেন হতে পারে মুসলিম অমুসলিম, হতে পারে এমন যে সাদা ভার্সেস কালো অথবা ব্রাউন, আমি এভাবে বলি যে সাদা বোঝার জন্য। বাট এগুলোর পিছনে বেনিফিশিয়ারি থাকে জানেন? যত পলিটিশিয়ান থাকে, আমলা থাকে, এরা আপনাকে মারামারি করে বসে পপকর্ন খাবে এসি রুমে বসে, এবং আপনি করবেন কি আমার দল, হ্যাঁ, আপনি দলকে ডিফেন্ড করতে রাস্তায় যাচ্ছেন, দেখছেন না পুলিশ, ছাত্রলীগ, আবার ছাত্র, এই যে মানুষগুলোকে ফেলে মেইন যে হোতারণা তো ভেঙে গেছে, রাইট? ধরা পড়ছে কারা, মাইর খাচ্ছে কারা, কারা কারা সাফার করতেছে, সেই লোকগুলো যেগুলো হচ্ছে একসময় নেতার বা নেত্রী কথা শুনে লাফাইছে, হ্যাঁ, তো নেতা নেত্রী তো আপনাদের ফালায় পালাই গেল দুঃসময়, সবাই তো পালাতে পারেন নাই। হুম, তো এই যে হইলো জিনিসটা, এরপর থেকে মানুষ শিক্ষা নিচ্ছে, তারা এখনো দল কানা, তারা দলের জন্য করতে রাজি আছে, বিকজ একটা প্যাকেট বিরিয়ানি দিবে, কিছু ফায়দা দিবে। হইতে পারে যে আপনি অনেক বেনিফিশিয়ারি হচ্ছে, সেটাও হইতে পারে যে তারা অনেক টাকা পয়সা পায়, বিজনেস পায়, কন্ট্রাক্ট পায়, এইটা ইন্টারেস্টের জন্য তারা চায় সরকারটা টিকে থাকুক। বাট এই ধরনের কালচার কিন্তু আজকে আসেনি, এটা বহুত দিন ধরেই হয়ে আসছে, স্বাধীনতার পর থেকেই। যেই পাওয়ার পাবে তার কথা হচ্ছে যে আমি জনগণ থেকে এমনভাবে নিজেকে আলাদা করবো, মাঝখানে নিরাপত্তা বলয় রাখবো, যে কারণে আমাকে পাবলিক রিচ করতে পারবে না, আমার অফিসে আসতে পারবে না, তাকে আমি চোখ রাঙায় কথা বলবো, ঝাই দিয়ে কথা বলবো, তারা আমাকে সার্চ করবে। অথচ তারাই হচ্ছে আমাদের সেবক, বাই রাইট ডেমোক্রেটিক কান্ট্রিতে তারাই আমাদের সেবক, তারাই আমাদের বেতন, ট্যাক্সের টাকায় বেতন নেয়, এবং তারা আমাদের
টেক কেয়ার করার কথা, যেটা তারা করে না। নরমালি কেউই করে না, কোনো সরকারই করে না। একটা সরকারের কথা আমি বলব না যে তারা মানে ধরে বলেন আউট অফ অল দেম এরশাদ সিম মাচ বেটার অপশন। এরশাদ সময় দেশের অবস্থা মানে কৃষকদের এটলিস্ট টেক কেয়ার করা হইতো। যাক সেটা ম্যাটার না। মানে যেটা ইম্পর্টেন্ট ম্যাটার, আমাদের কিছু ফ্রিডম দরকার। ফ্রিডমটাই এখনের ফ্রিডম এটা না। সবচেয়ে বড় ফ্রিডম যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আপনার যতদিন নিজস্ব মানে মানে ফাইন্যান্সিয়াল বলতে কি আপনাদের মানে ধরেন টাকা পয়সার বিষয়, যে আপনার আর্নিং এর বিষয়, ইনকামের বিষয়। এখানে যতদিন আপনি মানে সচ্ছল কিংবা স্বনির্ভর হতে না পারতেছেন, আপনার আসলে কোনো মুক্তি আসলে পাচ্ছেন না। আপনি যদি পকেটে টাকা না থাকলে আপনি সারাক্ষণ চিন্তায় থাকবেন, রেন্ট দিব কেমনে, খাবো কেমনে, বাজার এটা করতে করতে আমার সারা জীবন কেটে যাবে। তো যারা আপনার ইয়াং স্টুডেন্ট আছেন তাদেরকে আমি দেখলে প্রায়ই বলি যে আপনারা চেষ্টা করেন যে একটু ফ্রিল্যান্সিং শিখার, কিংবা আপনার ছোটখাটো বিজনেস উদ্যোগ বা পেজ, যেখানে আপনার কিছুটা হলেও আর্নিং হবে, আপনি বিজনেস শিখবেন, কিভাবে ডিলিংস করতে হয় বা দেশের কালচার কিরকম, এবং আপনার এগুলো আপনাকে অনেক কিছু শিখাবে যেটা আপনার বই খাতা পুস্তক শিখাইতে পারবে না। তো এটা আস্তে আস্তে আমাদের সবাইকে বোঝাইতে হবে যে স্টুডেন্টদেরকে কোথায় কাজে লাগানো যায়, পার্ট টাইম জব, বিদেশে যেমন অনেকে 7-Eleven কিংবা বিভিন্ন কোম্পানিতে কিংবা ফুড পান্ডা এখানে ওখানে কাজ করে অনেক কিছু শিখে, এবং তাদের একটা মানে কনফিডেন্স এসে পড়ে যে আমরা নিজের টাকা নিজে আর্ন করতে পারি, সো বাপ মায়ের টাকার জন্য বসে থাকতে হয় না। তো এটা খুব ইম্পর্টেন্ট। ফাইন্যান্সিয়াল আমাদের কিভাবে সবাইকে একটু ভালোভাবে রাখা যায়, ঠিক আছে, আমাদের নিজেদেরকে কিভাবে আমরা মানে পকেট খরচের জন্য চিন্তা করতে হবে না, কারণ ফাইন্যান্সিয়ালি ব্রোক থাকলে আপনার আস্তে আস্তে কনফিডেন্সও নষ্ট হয়ে যায়। তো হতে পারে যে আমাদের মেবি ফিউচারে চাকরির বাজার ভালো হবে, বাট চাকরি আসলে কোনো সলিউশন না, টু বি অনেস্ট। হ্যাঁ, চাকরি করবেন যারা খুব ভালো চাকরি করে বাংলাদেশে 1.5-2 লাখ 3 লাখ টাকা কামায়, তারা হচ্ছে দ্য হাইয়েস্ট ইয়ের মধ্যে মানে ধরেন চাকরিজীবীদের মধ্যে পড়ে। অত বেশিও অনেক ডেফিনেটলি বেসরকারি কোম্পানিতে কামায়, বাট সরকারি জবে আসলে খুব একটা যে ইয়ে আছে বেনিফিট থাকে, বাট মোস্টলি সবাই চাকরি পেতে চায় ঘুষ ঘুষ কারণে, মানে ঘুষ খাইয়া বড়লোক হওয়া যাবে। এটা আসলে করে আপনি যে পরিমাণ কাজ করবেন, যে পরিমাণ যে পরিমাণ বেতন আপনি ওটা ভার্সাসে রিয়েল বেতন পাওয়া যায়। আমার কাছে এটা খুবই হাস্যকর লাগে। একটা ট্রাফিক পুলিশের বেতন কত টাকা? একজন মানে মানে যেই সবাই চাকরি করছে, আপনি দেখেন একটা ডাক্তারের বেতন কত? এগুলো আসলে কিন্তু বললে খারাপ শোনায়। একজন শিক্ষকের বেতন কত? অথচ তাদের বেতন কত হওয়া উচিত? বিদেশে এই মানুষগুলোকে মাথায় করে রাখা হয়। টিচারদের মাথায় করে রাখা হয়। ডাক্তারদের মাথায় করে রাখা হয়। তাদের আর্নিংস অনেক, অনেক ভালো, এবং তারা কাজ করে কখনো ফাইন্যান্সিয়াল ওয়ারি করতে হয় না ওনাদের, এবং ওনারা যে পরিমাণ কষ্ট করেন সেই পরিমাণ ওনারা ফেয়ার আর্নিং করতে পারে। তো এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো একটা হতে যাচ্ছে, যেটা আমার দেশের ইকোনমি স্টেবল করবো কেমনে? আমার মনে হয় যেরকম হার্ড ওয়ার্কিং লোকজন, দে আর স্মার্ট ইনাফ, তারা করে ফেলতে পারবেন। সেটা নিয়ে খুব একটা টেনশন নাই। সেকেন্ড যে জিনিসটা সবসময় বলি যে আমাদের এই যে মানে ভেদাভেদের কথাটা আরেকটু একটু ফেরত আসি। যে আমাদের যারা ধরেন একটা ধর্মের বা একটা কালচারের মানুষ, তারা অন্য ধর্মকে চিনে না, জানে না, এবং তাদেরকে একটু ভয় পায় যে ওরা তো আমাদেরকে নাস্তিক করে ফেলবে। আরেকজন বলবে যে ওরা আমাদেরকে দখল করে ফেলবে। এই ভয়টা তখনই আসতেছে এ যখন আপনি আসলে জানবেন না। আপনি একটা ধর্ম বা কালচার সম্পর্কে জানবেন না, অন্য দেশে ট্রাভেল করবেন না। আমাদের অ্যা ধর্ম, বর্ণ নির্বিশেষে মানে যত মতামত আছে, সবার শেষে একটাই পরিচয়, বাংলাদেশী, আমরা বাংলাদেশী। ওরা বারবার চায় যে আমরা আ ধর্মে মারামারি করি, পলিটিক্যাল ফেইথ এ মারামারি করি। আল্টিমেটলি কি পান? কিছুই পান না। আপনি সময় নষ্ট করেন, আপনি এফোর্ট নষ্ট করেন, আপনি সাফার করেন। দেখবেন যে দিনের শেষে গিয়ে আপনি অন্যায় করছেন। আপনি দেখবেন যে আপনি অন্যায় করে ফেলছেন, ভুল করে ফেলছেন, অনেক বাজে, বাজে অন্যায় হয়, ক্রাইম হয়ে যায়। তো এই জিনিসটা আপনার এলিমিনেট করা যায় কেমনে? হুম? এটা সবচেয়ে বেশি আসে মানে বৈষম্য যখন থাকে। এই লাস্ট একটা টপিক দিয়ে শেষ করব। সেটা হচ্ছে বৈষম্যটা কিভাবে আসে? বৈষম্য হচ্ছে গিয়ে ধরেন কেউ মাদ্রাসায় পড়ে, কথার কথা। হ্যাঁ? একটা জাস্ট অনেকে বলবেন মাদ্রাসায় যারা পড়ে তারা অবহেলিত। মাদ্রাসায় যারা পড়ে ছেলেদের কোনো ফিউচার নাই, এবং তাদেরকে আসলে সমাজ ওভাবে দেখে না। অনেকে বলবেন মাদ্রাসায় আজে-বাজে কাজ হয়। হ্যাঁ? মাদ্রাসায় ভাই এগুলো জেনারালাইজেশন। আপনি যদি আবার উল্টা দিকে দেখেন যে প্রাইভেট ভার্সিটিতে যারা পড়ে তারা সারাক্ষণ পার্টি করে, তারা হচ্ছে বাজে পোলাপান, নেশা করে, হ্যান-ত্যান। তো এই ধরনের কিছু বিলিফ হয়ে গেছে যে একজন একজনকে যখনই দেখে যে অন্য আপনার চেয়ে ডিফারেন্ট, তাকে হেট করা আমাদের ন্যাচারালি চলে আসে। যারা ধরেন একটু প্রাইভেটে পড়ে তারা পাবলিক ইউনিভার্সিটির পোলাপানকে হয়তো একটু তুচ্ছতাচ্ছিল্য করে। এগুলো আগে ছিল, এখন নাই আর। বাট এগুলো আবার ফেরত আসবে। এগুলো আমাদের মানে রক্তের সঙ্গে মিশা। তো এই জিনিসগুলো যখন মানুষজন দেখে যে, একটা ছেলে পাঠাও চালায়, অথবা ধরেন খুবই দরিদ্র ফ্যামিলির ছেলে, ও কখনোই মানে মানে ফিল করতে পারে এটা আমার দেশ। ওরা দেখবে যে কেউ গাড়ি নিয়ে আরাম করে ঘুরে বেড়াচ্ছে, তারা বেটার লাইফ লিভ করছে। তার মনের মধ্যে সবসময় আসে যে আমি তো ডিজার্ভ করি, আমি বাংলাদেশী, আমি কেন পারতেছি না? তো এই সিচুয়েশন যখন হইতে থাকে, এইরকম ধরনের জিনিস হইতে থাকে, তখন মানুষ ন্যাচারালি নিজেদের মধ্যে একজন একটা ইয়ে করে, ও এরকম, আমি এরকম। সো আমার আসলে এই সমস্যা, ওদেরকে আমি হেট করি। হ্যাঁ? তো এই সেন্স অফ বিলংইং, হ্যাঁ? যে আমি এই দেশে এখানে থাকি, এটা আমার দেশ। এটা যখন মানুষ ফিল করবে না, তখন তার দেশের প্রতি মানে অনেক কমপ্লেইন আসা শুরু করবে। সে সবকিছুতেই কমপ্লেইন করবে। যাই পাবে তাতেই কমপ্লেইন করবে। তো এই কারণেই আমাদের খুব ইম্পোর্টেন্ট যে
কাউকে এটা না বলা যে এটা তোমার দেশ না, অথবা তুমি মানে এখানে ডিজার্ভ করো না, অথবা তুমি এখানে ঢুকতে পারবে না, এখানে শুধু ভিআইপি অ্যাক্সেস। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে মেবি একটু চেঞ্জ করার মনোভাব আমাদের আনা উচিত। আহ, আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন সবার জন্য একটা ফেয়ার ট্রিটমেন্ট রাখা উচিত। যেখানে গেলে ধরেন ফর এক্সাম্পল, একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে যে যখন যাত্রীরা আসে বাইরে থেকে, ধরেন একটু স্যুট টুট পরে ভালোভাবে আসলে, একটু ভালো ফ্যামিলি বা রিচ ফ্যামিলি, এরপরে খুব স্যার 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 এরকম করা হয়। আপনি যদি ট্রাভেল করে থাকেন দেখবেন। বাট যারা আপনার বাংলাদেশ সবচেয়ে ইম্পর্টেন্ট লোকজন, যারা হচ্ছে আপনার মাইগ্রেশন ওয়ার্কার্স কিংবা আপনার রেমিটেন্স যোদ্ধা, তো ওনারা যখন দেশে আসে তখন তাদের জামা কাপড় তো একটু অত মডার্ন না কিংবা অত চকচকে না, এবং তারা দেখলেও তাদেরকে এয়ারপোর্টে খুব বাজেভাবে বিহেভ করা হয়, তাদের লাগেজ টাগেজ ফেলে দেওয়া হয়, তাদের ব্যাগ কাটা হয়। এগুলো অনেক বড় কমপ্লেনগুলোর একটা, যে এয়ারপোর্টের অবস্থা যাচ্ছে তাই, বিমানের অবস্থা যাচ্ছে তাই, বিকজ করাপশন আর চুরি করে তারা শেষ করে দিয়েছে সব। তো চোর দেখেই রাখা হয়, জেনে এত বছরের পর বছর বিআরটিএ তে কাজ হচ্ছে না, বিআরটিএ তো ঘুষ নেয়, দালাল আছে, এরা কি জানতো না? জানার পর কোনো কিছু তারা মেজার নেয়, তার মানে কি তারা নিজেরাই ওইটার পার্ট, এবং ওইটা তারাই চালায়, ওদের তারাই বেনিফিট করে। আপনার যদি সদিচ্ছা থাকে, আপনি ওই জানবেন যে করাপশন, আপনি চাইলে ইজিলি অ্যাকশন নিতে পারেন, বিকজ আপনি সরকার। তো সরকার যদি মানে সিস্টেমের সাথে যদি করাপ্টেড হয়ে থাকে, তাহলে তার ওখানে বিচার চেয়ে লাভ নেই। বাট এখানে দেখেন, যদি রেমিটেন্স যোদ্ধারা আজকে দেখে এয়ারপোর্টে গেলে তাদেরকে সম্মানের সঙ্গে স্যার ডাকা হচ্ছে, ভালোভাবে ট্রিট করা হচ্ছে, একটা জুস দেওয়া হচ্ছে কিংবা একটা পানি, যেটাই হোক, আপনি তাদেরকে সম্মান করে কথা বলছেন, তারা ওইটার চেয়ে বেশি কিছু চায় না। তারা চায় আমার দেশকে আমি টাকা এনে দিচ্ছি, আমার দেশকে আমি অর্থনীতি শক্ত রাখতে আমি আমার রক্ত ঘাম সব এক করে টাকা পাঠাচ্ছি দেশে, বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছি, ইউএস ডলার পাঠাচ্ছি। তো আমি এটার বদলে কি চাই? আমার সেফটি সিকিউরিটি, আমার সম্মান এবং আমার রেকগনিশন, এবং আমার যেন ব্যাংকিং করতে আর সুবিধা হয়। আমার মানে অনেক জিনিসের, যেমন এমবেসিতে গেলে আমার যেন পাসপোর্ট নিয়ে সমস্যা না হয়, ভালো লোকজন ট্রিট মানে ভালোভাবে আমাদেরকে মানে সার্ভিস দেয়। এই জিনিসগুলো যদি হয় না, দেখবেন আস্তে আস্তে সমাজ যদি জাস্টিস প্রতিষ্ঠা হয়, বড় বড় কথা বলা সহজ, ওটাকে ইমপ্লিমেন্ট করা ভেরি ডিফিকাল্ট। এরকম হাজার হাজার সেক্টর আছে, আমার আজকে মাথায় তো সবগুলো আসবে না। তো আপনি যখন এগুলো এনশিওর করবেন, হ্যাঁ, ধরেন তখন মানুষের মনে আস্তে আস্তে একটা আস্থার জায়গা আসা শুরু করবে, না আচ্ছা ঠিক আছে। অন্য কেউ যদি ক্রিটিসাইজ করে যে এই সরকার খুব খারাপ, তখন তারা গিয়ে ডিফেন্ড করবে, না উনি, আমি কখনো এরকম দেখি নাই। তো মানুষ এইভাবেই কাজের পিঠে আপনার সাকসেস আসবে। তো আপনি যেমন বিগত গভর্নমেন্টের অনেক এখন গালাগালি করতে পারেন একটা কথা শুনলে, বাট সবসময় কি সব মানুষের ভালো সাইড খারাপ সাইড দুইটাই থাকে, অ্যাচিভমেন্ট থাকে, আবার না পাওয়া থাকে। তো বিগত গভর্নমেন্টের অনেকগুলো ভালো ভালো সাইড ছিল, ভালো কাজ করছে তারা। তারা আসলেই অনেক জায়গায় মানে ডেভেলপ করছে না, জিডিপি গ্রোথ হয়েছে, এটা হয়েছে, এখন বলতে পারেন যে ঋণ নিয়ে হয়েছে বা সামথিং। বাট আমরা যখন ক্রিটিসাইজ করি ঢালাওভাবে করি, 100% খারাপ 100% ভালো। আলুকে আলু, হ্যাঁ, আর ওই পটলকে পটল বলা শিখতে হবে। যখন আপনি কাউকে পছন্দ করেন, আপনার পজিশন লোক, সে যদি একটা ভালো কাজ করে থাকে, আপনি তাকে রেকগনিশন দিতে বা মানে গ্র্যাটিটিউড প্রকাশ করতে এতটুকু সৎসাহস থাকা লাগবে। যখন ধরেন ফর এক্সাম্পল সংসদে, আমি সবসময় একটা জিনিস নোংরা লাগে কি আমার, যে কাদা ছোড়াছুড়ি, এ ওকে খারাপ বলে ওকে গালি দেয়, তারপর মারামারি চিল্লাচিল্লি, টক শোতে আসলে একজনের সঙ্গে হাতাহাতি অবস্থা, এবং একজন আরেকজনের লিডারকে কখনো ধরেন সম্মান দিতে চায় না। হ্যাঁ, তো এটা নিয়ে বলে এই তুই সাবধান, একেবারে এই করে ফেলো, তুই জানোস আমি কে, এইটাই। এগুলো চেঞ্জ হবে তখনই যখন আপনি মার্জিতভাবে চিন্তা করা শুরু করবেন, যে আমি অপোজিশন যেই আছে তার কথাটা শুনি। বাংলাদেশের সবচেয়ে খারাপ কালচার একটা হচ্ছে যে যখন কেউ কথা বলে, তখন সে ইন্টারাপ্ট করা শুরু করে, কথার মাঝখানে তার টাইমের মধ্যে আরেকজন ইন্টারাপ্ট করে, দেখবেন আপনার প্রায়। হ্যাঁ, নরমাল নিয়মটা কি, যখন মানুষ কথা বলতেছে তাকে কথা বলতে দেন, আপনার টাইম তো আসবে, সময় তো আসবে, যখন সময় আসবে তখন আপনি কথা বলতে পারবেন। তো এই যে সম্মানটা প্রদর্শন করা একজনকে, সে আপনার হইতে পারে শত্রু, আপনাকে দেখতে পারেন না, বাট তাকে পার্সোনাল আক্রমণ না করে সে কথাগুলো যেগুলো জিজ্ঞেস করছে সেগুলো জবাব দেন উইথ লজিক, যদি না থাকে দেন বলে যান আমি পরে আসবো, সমস্যা নাই। তো এই যদি কালচারটা ডেভেলপ করে, রেসপেক্টের কালচারটা, যে অপোজিশন থাকুক যে গভর্নমেন্ট থাকুক, তখন একটা জবাবদিহিতা থাকবে, তখন একটা সুন্দর একটা সুস্থ পরিবেশ তৈরি হবে, যেখানে হচ্ছে যে সবাই সবাইকে ঠিক আছে ভাই, সমস্যা নাই, তুমি দল আর তুমি লীগ, সমস্যা নাই, বাট আমরা একজনের প্রতি মিনিমাম একটা কার্টেসি দেখাবো, যেখানে হচ্ছে যে মানে একটু লুক প্রফেশনাল। হ্যাঁ, তো বুঝতে পারছেন কি বলতেছি? তো এটা যদি থাকে তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক যে দল বা নেতা, তারা আরো সংযত হবেন, তারা বুঝবেন তারা, আমরা তো লিডারশিপের জায়গায় আছি, আমরা যদি মানে এই জিনিসগুলো প্র্যাকটিস করি, তাহলে আমাদের নেতাকর্মী যারা আছে কিংবা আমাদের ছাত্র যারা আছে, তারাও এটাও শিখবে। এবং এগুলো কেন ইম্পর্টেন্ট, আপনারা মনে করেন বাংলাদেশে থাকেন, বাইরে কখনো যাবেন না, বা যখন যাবেন তখন দেখবেন কি সবচেয়ে ইম্পর্টেন্ট থিং কি ম্যানার্স। মানুষ আপনাকে দেখে আপনি কি ধরনের ম্যানার, ওখানে গিয়ে তো আর বলতে হবে না তুই আমার চিনস। বাইরে গিয়ে যদি বলেন, আপনাদের তখন হাসবে, কারণ বাইরে আসলে সত্যি কথা বলতে আমাদের যে মানে কি বলে যে ট্রিটমেন্ট অর সামথিং, সবাই বাংলাদেশি ব্রাউন স্কিন হিসাবে যখনই যাবে, সবার ট্রিটমেন্ট সেম, সবুজ পাসপোর্টের ট্রিটমেন্ট ভালো না। তো আমরা ওইটা তখনই চেঞ্জ করতে পারবো যখন আমাদের নিজেরা চেঞ্জ হব, আমাদের সরকার এমবেসিগুলো চেঞ্জ হবে, বাইরে গেলে আমাদেরকে সাপোর্ট দিবে। ইটস এ হোল সিস্টেম। নেপালের মতো একটা দেশ, ওরা ওদের ওয়ার্কারকে যেভাবে প্রোটেক্ট করে বাইরে, হ্যাঁ, ওদের এমবেসিতে, ইন্ডিয়া নেপাল এরা
এরা যেভাবে ওদের নিজেদের মানুষকে আগলায় রাখে, অন্যান্য যে কোনো দেশ ওদেরকে রেসপেক্ট করতে বাধ্য। তো আমরা শর্ট টার্ম বেনিফিট গুলো ভুলে গিয়ে লং টার্ম আস্তে চিন্তা করা শুরু করতে হবে। হ্যাঁ, তো এই তো। আর একদম শেষ একটা কথা, এটা একটু মাথায় আসলো মাত্র, সেটা হচ্ছে যে ভ্যান্ডালিজম। অনেকে বলতেছেন যে দেশে নিপীড়ন হচ্ছে, সংখ্যালঘু আক্রমণ করা হচ্ছে, কিংবা দেখেন এই যে বলছিলাম না ওরা আসছে কিছুই করতে পারে, এরকম হচ্ছে। তো আপনারা মাঝে মাঝে লজিক ইউজ করবেন। হ্যাঁ, একটা দেশের তো ভাই আপনি যদি আশা করেন যে ধরেন স্টুডেন্টের মধ্যে সবাই ফেরেশতা, কিংবা ধরেন ডক্টর ইউনূস তারও ধরেন মানে কি বল ক্রিটিসিজম উঠতে কেউই না, কেউই আপনার মানে প্রশ্নের উপরে না। কেউ যদি ভুল করে, সে যেই হোক তাকে আপনার কোশ্চেন করার রাইট আছে। স্টুডেন্টরা যদি ভুল করে বা সমন্বয়ক যদি ভুল করে, যেই করে, আপনি যদি তাকে সাদাকে সাদা কালোকে কালো যদি বলতে না পারেন, তাহলে তো আপনার সেই রাইটটা আসলে সত্যিকার অর্থে নাই। এবং চামচামির যে জিনিসটা, যে নো ম্যাটার হোয়াট দে ডু ইজ জাস্টিফাইড বিকজ সে আমার দলের লোক, আমি কিছু বলবো না, চক্ষু লজ্জা বা অন্য কোনো কারণে, কারণ সে আমার দলের লোক। এই দল থেকে বের হওয়ার চেষ্টা করবেন। নিজের দলের লোক যদি অন্যায় করতে দেখেন, ঘুষ খাইতে দেখেন, চাঁদাবাজি করে, আপনি ওখানেই বলবেন, ঠিক আছে, যে নো, দিস ইজ নট রাইট, আপনি অন্যায় করতেছেন। এরকম করলে ভাই আস্তে আস্তে কেউ আর সাহস পাবে না উল্টাপাল্টা করার। তো এখন যে উল্টাপাল্টা কাজগুলো হচ্ছে, এগুলো দেশে অলওয়েজ ছিল। আপনারা যদি বলেন মিডিয়া পাচাটা একটা দায়িত্ব পালন করছে, পুলিশ ওদের গুলি করছে, হ্যাঁ, এগুলো আজকে থেকে হয় নাই। শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সিস্টেমটা এরকম। কারণ আমাদের মধ্যে প্রচুর খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। কেউ থাকবে চোর, হ্যাঁ, কেউ গিয়ে লুটপাট করবে, কেউ আবার দেশের সম্পদ নিজের মনে করে প্রোটেক্ট করবে। তো ২ ধরনের মানুষই থাকবে। এখন আপনি ঢালাওভাবে কিছু, কিছু পার্টি যাদের ইন্টারেস্ট আছে, মিডিয়া দেখায় বলবে যে দেখো, এই দেখো, যেমন পাশের দেশে অনেক মিডিয়াতে বলতেছে যে দেখো সব হিন্দুদেরকে মারা হচ্ছে, সব হিন্দুদের পিটানো হচ্ছে। আবার অনেকে বলছে দেখো সব বাঙালি এরকম, এরকম করে হাহাহি। তো এইসব ফালতু যারা জেনারেলাইজেশন করে, যে দেশেরই হোক, আমার দেশের হোক, অন্য দেশের হোক, এটা আসলে মানে যারা, যারা দেখে সাপোর্ট করেন, আপনারা তাদের মতোই খারাপ। হুম? তো আপনারা একজনকে দেখে বা ২ জনকে দেখে বা একটা দলকে দেখে একটা পুরা দেশ কখনো বা জাতি কখনো মানে জেনারেলাইজেশন করবেন না যে ও হো হো, ওই এরকম বলছিলাম না এরা ফকির ওটা। তো এভাবেই তো আপনার মানে কি বলে যে রাগ এবং ঘৃণা মানে জেগে থাকে। তো আমাদের যারা, যারা ডিফারেন্ট, আপনার থেকে যারা ডিফারেন্ট, হ্যাঁ? যারা ধরেন আপনি প্রাইভেট ভার্সিটিতে পড়েন, কেউ মাদ্রাসায় পড়ে, কেউ আবার ধরেন সাধারণ আ স লোকজন যারা পড়ালেখা করে নাই বা যারা ওয়ার্কিং ক্লাস। আমরা সবার প্রতি সবাই একটু নমনীয় হই। সবাই সবার প্রতি একটু চিন্তা করি যে না, ওরা ভালো কাজ করছে, ওরা আসলে কিরকম? একটু বসি ওদের সঙ্গে হাই হ্যালো বলি। দূর থেকে দেখে জাজ করাটা সবচেয়ে বোকামির একটা লক্ষণ। তো এটা আশা করি আপনারা করবেন না, এবং আ ওই সব ভেস্তে যাবে যদি আমরা এরকম বিভেদ সৃষ্টি করে থাকি। এইটাই হচ্ছে পলিটিক্স এর মেইন ওয়েপন। মানুষের মধ্যে ভেদাভেদ ইউজ করে দাঙ্গা লাগায় দেওয়া, উস্কায় দেওয়া, মানুষের প্রতি মারামারি করা, এবং এর মধ্যে আপনি দেখবেন যে দেখছো বলছিলাম না তুমি যাও ওদেরকে ধইরা অ্যাটাক করো, হ্যাঁ? তো ব্রেইন ওয়াশ করা হয়। তো সামান্য বুদ্ধি খাটাবেন, সামান্য নিজের বিবেক খাটাবেন। যারা পুলিশরা যারা অনেকে এখন বলতেছে যে আমাকে বাধ্য করা হয়েছে আমার চাকরির জন্য। তুমি চাকরি ছেড়ে দাও নাই কেন? একটা সাধারণ ছেলের বুকে গুলি করছো, মানুষের বুকে। আপনারা দেখছেন না ভয়ংকর, এবং তাদের সাথে যা হইছে, মানুষের সাথে যা হইছে, বেনিফিট হচ্ছে কার? সবচেয়ে বেশি বেনিফিট হচ্ছে কার? আপনারা ভালো করে চিন্তা করে দেখেন তো। আমাদের বেনিফিট হচ্ছে? পুলিশদের বেনিফিট হচ্ছে? নাকি রাজনীতিক নেতাদের বেনিফিট হচ্ছে? এগুলো কেউ বলতে চায় না। আল্টিমেট বেনিফিট হয় ঐরকম কিছু ধান্দাবাজ লোকের। এই ধরনের যেন আমরা এক্সট্রিম আর কোনো, আমি দোয়া করব যেন রক্তারক্তি, এসব রেষারেষি, খুবই খারাপ টাইম গেছে, এবং আশা করি যে এটা মানুষ রিয়ালাইজ করবেন যে আমরা আসলে যে মিলেমিশে থাকি, তাহলে কিন্তু একজনের প্রতি একজনের যে মানে আস্থাটা এটা থাকবে, এবং পুলিশকে মানুষ অত ঘৃণা করবে না, রাগ করবে না, এবং পুলিশ যদি তাদের মতো মানে অন্যায় যেগুলো করছিল ওরা যদি না করে, তাহলে মানুষের আস্থা ফিরে আসবে। তো একটু, একটু আস্তে, আস্তে চেঞ্জেস গুলো আনা দরকার। হ্যাঁ? এইটাই। তো আজকে এই পর্যন্তই। তো পারফিউম নিয়ে হয়তো আবার সামনে কথা বলব। আসলে স ঘুম হচ্ছে না। মানে আমার সত্যি কথা বলতে যে, এই যে আপনার এরিয়া রাত জেগে পাহারা দেওয়া, এটা আমি নিজে থেকেই করছি। আমার ভাল লাগছে করতে। আমি ফিল করছি যে আমাদের আসলে মানুষজন অন্যদেরকে আমাদের প্রোটেকশন দেওয়া উচিত। নিজে চিন্তা করে অনেকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এটা যদি করেন ভাই, একদিন বাসায় আপনার ডাকাত পড়বে, তখন আপনি ভিক্টিমাইজ হলে বুঝবেন যে না, আমার শুডা আমার আমার যাওয়া উচিত ছিল রাস্তায়। ঠিক আছে? কথা হবে, ভালো থাকবেন, এবং আরো কিছু মাথায় আসলে বলব। বাট সো ফার দলকানা না হয়ে দেশকানা হওয়ার চিন্তা করেন। আপনি দেখবেন যে আপনার মানুষজন আসলে কি বলতে চাচ্ছে। ২ বার চিন্তা করবেন আপনাকে উস্কায় দেওয়া হচ্ছে কিনা, কিংবা আপনার মানে আপনাকে অন্য কিছু বুঝায়, অন্য কোনোভাবে আপনাকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে কিনা। আপনি যদি ফ্রি হয়ে থাকেন, নিজে ফ্রি হয়ে থাকেন, নিজে, নিজে ফ্রিলি চিন্তা করার একটা এবিলিটি থাকতে হবে, রাইট? যে আমি কি চাই, করতে চাই, আমাকে কেউ কিছু করায় নিচ্ছে কিনা আমাকে দিয়ে। এটাও করতে দিবেন না। আপনি দিন শেষে আপনি যেই বিশ্বাসী থাকেন না, এটাতে আপনি থাকেন, কোনো সমস্যা নাই। উই অল রেসপেক্ট দ্যাট। হ্যাঁ? আপনি বলেন যে একজন বলছে গ্রাফিটি দেয়ালে আছে, এটা কি খারাপ না ভালো?
তো তারা একটা দল নিয়ে মানে একটা টাইপের লোকজন নিয়ে মানে আমরা ধরেন ইসলামিক মাইন্ডেড, তো আমরাই এক, তো বাকি কেউ আপনাদের কেউ না, আমরা কি আপনাদের কেউ না? ধরেন আমরা যা ধরেন মানে অত স্ট্রং ইসলামিক দলগুলোর সাথে ওরকম একাত্মতা প্রকাশ করি নাই, বাট আমরা তো স্বাধীন চেতা, আমরা সবাই আপনাদের রেসপেক্ট করি এবং সবসময় ভালো কাজের রেসপেক্ট করি। ভালো কাজ করবেন এবং মানে অনেস্টি, হ্যাঁ, এগুলো তো কথা হচ্ছেই। তো সবাই যদি একজন একজনকে বলে যে এই এই তুমি কাপড় ঠিক করো, ওইটা ঠিক করো, ঠিক করো, মানুষকে চেঞ্জ করতে চাইয়া মানে মানুষের উপর কিছু চাপাই দিতে চান না, যে যেটাই হন, যে ওই রকম ড্রেস পরবা না, ওইরকম বোরখা দিবা না তুমি, হচ্ছে গিয়ে যেরকম শিবির এসব ট্যাগ ট্যাগ দেওয়া থেকে আস্তে আস্তে আমরা বিরত হই, একজন একজনকে খোঁচাখুচি থাকে বিরত হই, তাহলে কি হবে? ঠিক আছে, তখন অন্যান্য মানুষও বুঝবে না ওরা আমার শত্রু না, ওরা আমাকে ঘৃণা করে না। ঘৃণাটা সরান আস্তে আস্তে মন থেকে, হ্যাঁ, ঘৃণাটা তো আমার মধ্যেও আছে, এমন না যে নাই, আমার মধ্যে অনেক ফল্ট আছে, এমন অনেক ভুল করতাম আগে, অনেক কিছু রাগ করতাম, এখন আস্তে আস্তে শিখতেছি। নিজেও আত্মোপলব্ধি করেন, শিখেন এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, দেখবেন যে ঠিক আছে, রাস্তায় যদি কোনো অন্যায় দেখেন, যেই হোক, সে আপনার চেনা হোক অচেনা হোক, তারা আপনার টাইপের লোক না হোক, আপনি তার পক্ষে দাঁড়ান, দেখবেন কি আস্তে আস্তে মানুষ একটা বিশ্বাস আসা শুরু করছে, না, সত্যের জয় হয়। এবং এই যে আমরা অ্যাচিভ করলাম সবকিছু, এটা কিন্তু কেন হয়েছে? সবাই একসাথে থাকার কারণে হয়েছে। একসাথে আলাদা হয়ে যাই তাহলে কিন্তু আর কিছুই হবে না। তখন আপনি কোনোভাবে দেশ বদলাতে পারবেন না, কোনোভাবে আপনি ভালো কিছু হবে না এবং আপনি ফ্রাস্ট্রেশনের মধ্যেই থাকবেন। সব ভালো থাকেন, কথা হবে, স্টে সেফ এবং সব দেশ পুরোপুরি নরমাল সিস্টেম আসা পর্যন্ত আপনারা নিজেদের একটু প্রোটেকশন এরিয়ার মধ্যে এনশিওর করেন, নিজেরা ভালো থাকেন এবং একটু সাবধানে চলাফেরা করেন। হ্যাঁ, কথা হবে। আসসালামু আলাইকুম।